শুরুতেই বলে দেই যাদের আমার ভিডিও পছন্দ না তারা স্কিপ করে যাবেন, কারণ এতদিন কমেন্টগুলো ঠিক এরকম ছিল। ওয়াও আপু অনেক সুন্দর, এত সুন্দর আর্ট আপনি কিভাবে করেন, কই থেকে শিখছেন, আমাদেরকেও শেখান আপু, কোনো কোর্স করান আমাদেরকে শিখাবেন আপু, আমি আপনার থেকে দেখে দেখে অনেকটা শিখছি। তারপর যখন আপনি 100 জনের মধ্যে 3 জনকে বিজয়ী ঘোষণা করবেন তখন বাকি 93 জন তুই কে, তুই কি পারস, তুই কিছুই পারস না, তোর থেকে আরো ভালো ভালো আর্টিস্ট আছে, নিজেকে কি মনে করস, প্রাইজ বেছে বেছে তোর আত্মীয় স্বজনদের দিয়ে দিছস, তোকে আনফলো করে দিলাম। আমি বলবো না যে সবাই এরকম, কারণ সবাই যদি এরকম হতো তাহলে আজকে আমার 200K ফলোয়ার হতো না। তবে কিছু কিছু পাবলিক আছে তারা শুধু তাদের স্বার্থের জন্যই আপনাকে ফলো করবে, তারপর তারা যখন তাদের স্বার্থ হাসিল করতে পারবে না তখন যা মন চায় তা আপনাকে বলে যাবে। কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে আপনাকে সবাই চিনে না, তাই 2-4টা গালি দিয়ে গেলেও সমস্যা নাই। প্রত্যেকটা ভালো কাজের মধ্যেই দেখবেন যে কিছু মানুষ আছে যারা সবসময় সুযোগ খুঁজে বেড়ায় যে কখন মাঝখান দিয়ে ঢুকে বাজে কথা বলে পরিবেশটাকে নষ্ট করা যায়, বা যে একটা ভালো কাজ চলতেছে সেটাকে কিভাবে আটকানো যায়। এক্সাম্পল হিসেবে বলি আপনাদের, আমাদের গ্রামের জামে মসজিদে প্রতি বছরই ওয়াজ মাহফিল হতো। একদিন ওই ওয়াজ মাহফিলে কিছু ম্যাচিউরড লোক ঝগড়া বাঁধিয়ে দেয়, তাও আবার সামান্য শিরনি নিয়ে। আমাদের সিলেটি ভাষায় এটাকে সিন্নি বলে। আমি সিলেটিতেই কথা বলা একটু ভুল ত্রুটি থাকতেই পারে, সেটাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। স্বাভাবিকভাবেই ওয়াজ মাহফিল শেষ হওয়ার পর সিন্নির আয়োজন করা হয় এবং সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বা বাচ্চারাও আসে। যেহেতু এখানে অনেক মানুষ জড়ো হয় তাই সিন্নি তো কম পড়তেই পারে কারো জন্য, কিন্তু এই সামান্য জিনিসটা নিয়ে কিছু লোক বড় রকমের ঝগড়া বাঁধিয়ে দেয়। আর যার ফলাফল কি দাঁড়ায় জানেন? যেটার ফলাফল হিসেবে ওই ঘটনার পর থেকে ওই মসজিদে কয়েক বছর পর্যন্ত আর কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়নি, শুধু এই সামান্য ঝগড়াটার কারণে। এটা বলার কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়াতেও এমন কিছু পাবলিক আছে যারা হচ্ছে যে যখন দেখবে আপনি কোনো ভালো কাজ করতেছেন তখন সেটাকে কিভাবে আটকানো যায় সেই চেষ্টাই করে, বা আজে বাজে কমেন্ট করে মানুষের কাছে কিভাবে আপনাকে খারাপ বানানো যায় সেই প্রচেষ্টাই তারা করে। তবে আমি জোর গলায় বলতে পারবো যে সোশ্যাল মিডিয়াতে এসে আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনো রকমের প্রতারণা করিনি। আর যারা এরকম কথা বলে তারা নিজে প্রতারক, কারণ একজন প্রতারকই ভালো বলতে পারে যে কিভাবে প্রতারণা করা যায়। যারা বলছে যে তোর থেকে আরো বড় বড় আর্টিস্ট আছে, হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? বড় বড় আর্টিস্টদের কাছে তো আমি কিছুই না, আমি জাস্ট সাধারণ একজন মানুষ যে কিনা আর্ট করতে পছন্দ করি। আমার মনে হয় না আজ পর্যন্ত যারা আমাকে জিজ্ঞাসা করছে আমি কি করি তাদেরকে আমি বড় গলায় বলছি যে আমি একজন ভালো আর্টিস্ট, বা আমার কোনো ভিডিওতেও আমি আজ পর্যন্ত এরকম কোনো কথা বলিনি। ফেসবুকের বায়োতে ওইটা তো জাস্ট ফর্মালিটি পালনের জন্য দেয়া, আর আমার এত বড় কোনো ট্যাগেরও প্রয়োজন নেই। আমি আর্ট করতে পছন্দ করি, আপনাদের জন্য ভিডিও বানাতে ভালোবাসি, এটাই হচ্ছে আমার পরিচয়। আর আমি এটা বিলিভ করি যে ভালোবাসা কোনোদিনও জোর করে আদায় করা যায় না। আপনার যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন, যদি ভালো না লাগে সেটা আপনার বিষয়। কালকের ঘটনার পর থেকে আমার মনটা অনেক খারাপ লাগতেছে, কারণ সামান্য প্রাইজের জন্য যে মানুষ এতটা নিচে নামতে পারে আমার জানা ছিল না। শুরুর দিকে আমিও অনেকের কন্টেস্টে অংশগ্রহণ করেছি, এবং এরকম যারা কন্টেস্টে অংশ নেয় তাদের সবার ভেতরেই মানে যে তার বা কোনো একটা জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই তারা অংশগ্রহণ করে, তেমনি আমিও করতাম। কিন্তু যদি আমি ওই প্রতিযোগিতাতে বিজয়ী না হতে পারি তাহলে কি আমি ওইখানে গিয়ে ঝগড়া বাঁধাই দিব? আমার কাজটা আমার নিজের কাছে 100 বার ভালো লাগতেই পারে, কিন্তু যারা সিলেক্ট করছে তাদের কাছে হয়তো আমারটা থেকে অন্যটা বেটার মনে হয়েছে, এজন্যই আমারটা নেওয়া হয়নি। যে কোনো প্রতিযোগিতায় হার জিত তো থাকবেই, তো সেটা যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে প্রতিযোগিতায় অংশ করতে যান কেন? মানুষের মনে আঘাত দিয়ে কথা বলার আগে 2-1 বার ভেবে নেবেন, কারণ একবার যে কথা বলে ফেলবেন সেটা আর ফেরানো যাবে না। কিন্তু আপনার এই কথাগুলো একজন মানুষকে পুরোপুরি ভাবে ভেঙে দিতে পারে। যাই হোক, ভেতরের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে মাইন্ডটা একটু ফ্রেশ হয়। তবে এরকম 2-1 জন এক্সট্রা পণ্ডিতের কথায় যে আমি আর্ট করা বাদ দিয়ে দিব এরকম একদমই না। আমি ছোটোবেলা থেকেই আর্ট করতে পছন্দ করি এবং করেই যাব। আপনারা যারা আমাকে পছন্দ করেন তারা আমার ভিডিওগুলো দেখবেন, যারা পছন্দ করেন না তারা দেখবেন না, ব্যাস। এখন পেন্টিংয়ের কথায় আসি। এই পেন্টিংটা বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে করেছি। এই পিকচারটা আমি ইনস্টাগ্রামে পেয়েছিলাম, তবে আমি যেটা দেখছি ওইটা একটা পেপার পেন্টিং ছিল, মেবি গোয়াশ কালার দিয়ে। তবে আমি ভাবলাম এত কঠিন একটা কাজ তাহলে ক্যানভাসেই করি, কারণ পেপার তো পেপারই, কয়েকদিন পর ছিঁড়ে যাবে, কিন্তু একটা ক্যানভাস আপনি অনেক দিন ধরে আপনার ঘরে রাখতে পারবেন। তো এটা আমি শুরু করেছিলাম মনে হয় 1-2 সপ্তাহ আগে। অর্ধেক কাজ করে রেখেছিলাম, বাকি কাজটা করার আর সুযোগ পাইনি। আজকে ফাইনালি সারাটা দিন এটার পেছনে লেগে এটাকে আমি কমপ্লিট করেছি।
আমি প্রায় পেইন্টিং করার ক্ষেত্রে টিউটোরিয়াল ভিডিও বানাতে পারি না, কারণ এত লম্বা সময় ধরে ভিডিও করারও ধৈর্য হয় না। আর ভিডিও করতে গেলেই আমার কোনো কাজই তেমন একটা সুন্দর হয় না, কারণ যখন রেকর্ডে ফেলে রাখি তখন মনে হয় যে তাড়াতাড়ি কালার অ্যাপ্লাই করতে হবে, নয়তো সময় বেশি চলে যাচ্ছে, ওইরকম ভেবে আর মানে পারফেক্ট কালারটা আর দেয়া হয় না। আর তাড়াহুড়ো করে করা কাজ আমার এমনিতেই তেমন সুন্দর হয় না। তবে আজকের কাজটা আমি বেশ সময় নিয়ে করেছি। শুরুর দিকে ভাবছিলাম যে একটু স্কিপ করব না, পুরো পেইন্টিং এর ভিডিও করব, কিন্তু শেষের দিকে এসে যখন দেখলাম যে না, কাজ বেশি হয়ে যাচ্ছে বা বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, তখন কিছু ডিটেলসের কাজের ভিডিও করা হয়নি। তারপরও ভিডিওটা প্রায় 59 মিনিটের মতো লম্বা হয়ে গিয়েছিল। আমি কেটে কেটে স্পিড বাড়িয়ে দিয়ে এটাকে প্রায় 9 থেকে 10 মিনিটের মতো করে নিয়েছি। আমি জানি না এত লম্বা সময় ধরে আপনারা আমার ভিডিওটা দেখবেন কিনা। যদিও ক্যানভাস পেইন্টিং এর ক্ষেত্রে, বিশেষ করে বড়গুলার ক্ষেত্রে তেমন একটা টিউটোরিয়াল ভিডিও বানাতে পারি না, তবে এই পেইন্টিংটা অনেকটাই সুন্দর ছিল। আর ভাবলাম যে পিকচার আপলোড দেওয়ার পর অনেকেই টিউটোরিয়াল চাইবেন, তাই এটা ভেবেই এই ভিডিওটা করা। ভিডিও তো করছি ঠিকই, কিন্তু কালার মিক্সিং এর ভিডিওটা করতে পারিনি, কারণ একটাতে কালার করতে গেলে মানে একটা কালার বানাতে হলে প্রায় 3-4টা কালার একসাথে মিক্স করতে হয়। আর পরে দেখলাম যে সব কিছুর এরকম কালার মিক্সিং এর ভিডিও বানাতে গেলে ভিডিও আরও বেশি লম্বা হয়ে যাবে, এজন্যই আর করা হয়নি। তবে আপনি যদি দেখে দেখে আর্ট করেন তাহলে কালার মিক্স করার আগে আপনি ওই জিনিসটার দিকে আগে তাকিয়ে থাকবেন, মানে ওইটাতে কি কি কালার আছে আগে আপনি ওইটা গ্যাস করবেন, তারপর আপনি কালার মিক্সিং এ যাবেন। যেমন এই ফুলের টপটাতে আমি রেড কালার নিয়েছি, হোয়াইট কালার নিয়েছি, তারপর পার্পল কালার এবং অল্প ব্ল্যাকও অ্যাড করেছিলাম। প্রত্যেকটা কালার সেটের মধ্যেই দেখবেন যে একটা করে হালকা ব্লু কালার থাকে। তবে আপনি যখন স্কাইতে কালার করবেন তখন যদি ওই কালারটা পারফেক্ট মানায় তাহলে তো ঠিক আছে, কিন্তু আমি সবসময় যেটা করি, যদি আমার সেটের মধ্যে লাইট ব্লু কালার একটা দেয়া আছে, তারপরও আমি সবসময় নেভি ব্লু বা পাথালো ব্লু যেটা মন্টমার্টে সেটের মধ্যে থাকে ওইটার সাথে আমি হোয়াইট কালার মিক্স করে ওইটা আমি স্কাইতে অ্যাপ্লাই করি। কারণ পাথালো ব্লু এর সাথে হোয়াইট মিক্স করলে আর একটু বেশি ন্যাচারাল স্কাই কালার পাওয়া যায়, যেটা আপনার নর্মাল সেটের মধ্যে যে লাইট ব্লু কালার দেয়া আছে ওইটার থেকে বেটার হয়। গাছ আর্ট করতে গেলে আমরা প্রথমে ডার্ক একটা লেয়ার দেই, তো অনেকে হচ্ছে যে স্যাপ গ্রিনের সাথে ব্ল্যাক মিক্স করে দেন, কিন্তু আমি সব সময় লেমন ইয়েলোর সাথে ব্ল্যাকটা মিক্স করে দেই। আপনি যে কোনোটা দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে লেমন ইয়েলোর সাথে ব্ল্যাক মিক্স করে দিলে কালারটা আর একটু বেশি ন্যাচারাল হয়। আর আপনারা হয়তো এটা অবশ্যই জানেন যে ইয়েলো কালারের সাথে ব্ল্যাক মিক্স হলে কালারটা গ্রিন হয়ে যায়। স্যাপ গ্রিন কালারের সাথে ইয়েলো মিক্স করে লাইট গ্রিন কালার পাওয়া যায়। তবে আপনি যদি আর একটু ডিফারেন্ট লাইট গ্রিন কালার পেতে চান তাহলে হচ্ছে যে আপনি ব্লু কালার যেটা আছে, মানে লাইট ব্লু যেটা আছে ওইটার সাথে আপনি ইয়েলো মিক্স করবেন। আর আমরা তো এটা অবশ্যই জানি যে ব্লু কালারের সাথে ইয়েলো মিক্স করলে কালারটা এমনিতেই গ্রিন হয়ে যায়। পেইন্টিং এর ক্ষেত্রে আমার কাছে সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই একটা একটা করে পাতা দেয়া। একটা একটা করে এই পাতাগুলা দিতে অনেক সময় লাগে, তবে আপনি একটা কাজে যত বেশি সময় ব্যয় করবেন সেটা তত বেশি সুন্দর হবে। এই পেইন্টিং এর উপরে কিছু লাইটসও আছে, তবে প্রথমে দেখে ভাবছিলাম যে এটা একটা দিনের বেলার কোনো একটা সিনারি, আর এই লাইটসগুলো উপরে কেন দেয়া সেটা আমি নিজেও জানি না। প্রথমে ভাবছিলাম যে দিব না, তারপর মনে হচ্ছিল যেন মাঝখানটা খালি খালি লাগতেছে, তাই আমিও দিয়ে দিছি। আর এমনিতেও আমার এই লাইটগুলো দিতে অনেক ভালো লাগে। যদি এমন কোনো পিকচার আমার সামনে পড়ে যেটাতে কোনো ল্যান্টার্ন বা এরকম লাইট আছে, তো ওই পেন্টিংটা তো আমি অবশ্যই করি। যাই হোক, তো অনেক কথা বললাম আর পেন্টিংয়েরও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি এই পেন্টিংটা ভালো লাগে তাহলে অবশ্যই রিক্রিয়েট করতে পারেন, তবে আমার ভিডিওগুলো চুরি করবেন না। অনেকেই দেখছি ইউটিউবে আমার ভিডিও নিয়ে তারা তাদের নামে আপলোড দিচ্ছে, তবে এটা কিন্তু একদমই ঠিক না। অন্যেরটা চুরি করে আপনি কখনোই বড় হতে পারবেন না। যাই হোক, তো ভালো থাকবেন সবাই, টাটা।